আচ্ছা নেক্সট দেখ পেজ নাম্বার 625-এ সাম জিএম প্ল্যান্স। আচ্ছা এই টেবিলটা কিন্তু ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স অফ সাম জিএম অর ট্রান্সজেনিক প্লান্ট। কিছু কিছু ট্রান্সজেনিক প্লান্টের কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে কটন। কটনটা ট্রান্সজেনিক প্লান্ট না, কটনটা একটা নর্মাল প্লান্ট, কিন্তু কটনটা ট্রান্সজেনিক করার পর সেটাকে বলা হচ্ছে বিটি কটন। রাইসের ওপর ট্রান্সজেনিক ইঞ্জিনিয়ারিং করানো হয়েছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করিয়ে সেটাকে নাম হয়েছে গোল্ডেন রাইস। টোম্যাটোটা ফ্লেভার সেভার, পোট্যাটো হচ্ছে নিউ লিফ, হুইট বাস্তা। নিচেরগুলো না হ্যাঁ মেজ আর কর্নটা পড়তে হবে। ট্রান্সজিন, কোন জিনটা ঢোকানো হয়েছে পড়তে হবে, ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট, সব কটার নাম পড়তে হবে। আচ্ছা জিএম ব্লান্সটা আলাদা করে মেনশন করা আছে, স্কোপ অফ সিলেবাস যদি খুলিস জিএমটা আলাদা করে মেনশন করা আছে। মেজ হাইব্রিডস আয়রন ফর্টিফাইড রাইস ভালো করে দেখবি, মেনশন করা আছে, সো ইউ নিড টু লার্ন। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমসের মধ্যে বিটি ক্রপস, দেখ ফার্স্ট প্যারাগ্রাফের স্কোপ অফ সিলেবাস তুই যদি দেখিস দেখবি লেখা আছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, তারপরে হাইফেন দিয়ে লেখা আছে বিটি ক্রপস। বিটি ক্রপস মানে সবকটা ক্রপসের কথাই বলা হয়েছে, তো এখানে সবকটা ক্রপসের নাম, ট্রান্সজিন, ইউজফুল ক্যারেক্টার কিন্তু মুখস্থ করতেই হবে। আচ্ছা বিটি কটনটা আলাদা করে আছে, বিটি কটনটা আলাদা করে পড়তে হবে। বিটি কটনটা কি? এটা একটা ট্রান্সজেনিক ভ্যারাইটি অফ কটন, ঠিক আছে। এই কটনের মধ্যে একটা ট্রান্সজিন ঢোকানো হয়েছিল, ট্রান্সজিন একটা ঢোকানো হয়েছিল। সেই জিনটা কোথাকার, সেই জিনটা কোথা থেকে নেওয়া হয়েছে? একটা ব্যাকটেরিয়া থেকে নেওয়া হয়েছে, একটা সয়েল ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটা সয়েলে থাকে। ব্যাকটেরিয়াটার নাম ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, সাইন্টিফিক নেম বলে আন্ডারলাইন করতে হবে। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস থেকে একটা ধর এরকম একটা জিন বের করা হয়েছিল আর সেটাকে কটনের মধ্যে দিয়ে দেওয়া হয়েছিল। আর এটা হয়তো ধর কটনের জিনোমের মধ্যে কোথাও একটা এরকমভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। হবেটা কি? একটা ব্যাকটেরিয়ার জিন কেন ঢোকাবো আমি? বিকজ এই যে ব্যাকটেরিয়ার জিনটা জিন কি করে? জিন কিছু প্রোটিন বানায় বা কিছু এনজাইম বানায়, এটাই হচ্ছে জিনের কাজ। তো এই ব্যাকটেরিয়ার যে এই জিনটা একটা প্রোটিন বানায় ইনসেকটিসাইডাল, সেটা ইনসেকটিসাইড মানে যারা ইনসেক্টকে মারে। তো এমন একটা প্রোটিন বানায় এই জিনটা যেটা হচ্ছে ইনসেকটিসাইডাল, মানে কি ইনসেক্টদের মেরে দেয়। এই ইনসেকটিসাইডাল প্রোটিনটা কাকে মারে বা কার জন্য ক্ষতিকারক? কোন ইনসেক্টের প্রতি ক্ষতিকারক? লেপিডপ্টেরা ইনসেক্ট স্পেশালি, আরও এরকম অনেক ইনসেক্ট আছে, স্পেশালি লেপিডপ্টেরা ইনসেক্টস বা কোলিওপ্টেরা এইসব ইনসেক্টগুলোর লার্ভার জন্য ক্ষতিকারক। লার্ভা কি? যেমন মানুষ এগ থেকে বড় হয় বা এমব্রায়ো থেকে বড় হয়, প্রথম স্টেজটা মানুষের এমব্রায়ো, তারপরে মানুষ বড় হয়, সেরকম প্রত্যেকটা ইনসেক্টের বেবি ফর্মকে কি বলা হয়? লার্ভা। এটুকু তো নিশ্চয়ই জানিস। এই ব্যাকটেরিয়ার মধ্যে এই যে জিনটা আছে, এই জিনটা এমন একটা প্রোটিন তৈরি করে, সেই প্রোটিনটা কাকে অ্যাটাক করে? এইসব ইনসেক্টের লার্ভাকে যদি অ্যাটাক করে নষ্ট করে দেয়, তাহলে এই ইনসেক্টটা কি আর বড় হতে পারবে না, ঠিক আছে। তো ব্যাপারটা কাজ করে কি করে? হাউ ডাজ ইট ওয়ার্ক? এই যে প্রোটিনটা তৈরি করে এই জিনটা, আচ্ছা জিনটার নাম কি একটু মনে রাখতে হবে। which gene is this which is responsible for making this insecticidal protein? জিনটার নাম হচ্ছে ক্রাই জিন, অ্যাকচুয়ালি ইটস ক্রাই প্রোটিন। প্রোটিনটা ক্রাই, ক্যাপিটাল পি লেখা মানে প্রোটিন। আর যদি তুই জিনটার নাম লিখতে চাস ছোট সি লিখতে হবে, ক্রাই জিন, আর প্রোটিন তুই যদি লিখিস বড় ক্রাই লিখতে পারিস, ক্রাই প্রোটিন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, না এই জিনিসটা না মানলে হবে না। জিন লেখার সময় ছোট সি, প্রোটিন লেখার সময় বড় সি। আচ্ছা, তো এই সয়েল ব্যাকটেরিয়াটা, এই যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস আছে, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এমন একটা টক্সিন প্রডিউস করে, এমন একটা
টক্সিন মানে এটা তো টক্সিন। টক্সিন মানে কি, যেটা অন্য কারোর প্রতি ক্ষতিকারক সেটাই টক্সিন। টক্সিনটা কেমন? এন্ডোটক্সিন মানে কি বডির ভেতরে গিয়ে এফেক্ট করবে। এন্ডো মানে ইনসাইড, বডির ভেতরে গিয়ে এফেক্ট করবে, সেটা হচ্ছে এন্ডোটক্সিন। এই প্রোটিনটা কি করে? ক্রিস্টালাইজ করে যায়, শক্ত শক্ত হয়ে যায়, ক্রিস্টালাইজ করে যায়। ঠিক আছে, ক্রিস্টালাইজ করে স্পোর্সে নিজেদেরকে বন্ধ করে দেয়। ব্যাকটেরিয়াল স্পোর্স হিসাবেও থাকে না, পরে যখন জার্মিনেট করে ব্যাকটেরিয়া ফর্ম হয়, তো ব্যাকটেরিয়াল স্পোর্সের মধ্যে এরকম ঢুকে প্রোটিনগুলো শক্ত শক্ত হয়ে যায়, ক্রিস্টালাইজ করে যায়। ঠিক আছে, তো এই যে টক্সিনটা প্রডিউস করে আর সেই টক্সিনটা স্পোর্সের মধ্যেই আটকে থাকে, তো ডাজেন্ট ইট অ্যাফেক্ট দ্য ব্যাকটেরিয়া ইটসেলফ? যে বানাচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস তাকেই এফেক্ট করে না? যতই হোক ও বানাচ্ছে টক্সিনটা, সেই টক্সিনটা লার্ভাকে এফেক্ট করে সব মানলাম, কিন্তু ব্যাকটেরিয়াটাকে কি এফেক্ট করতে পারে না? না, ব্যাকটেরিয়াকে এফেক্ট কখনো করবে না, বিকজ ব্যাকটেরিয়ার মধ্যে যখন এই টক্সিনটা আছে, যখন এই টক্সিনটা ব্যাকটেরিয়ার মধ্যে আছে, তখন সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, এটাকে বলা হয় প্রোটক্সিনও বলা হয়। বারবার বলি, প্রো মানে কি? প্রো মানে ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। এবার ইনসেক্ট এলো, উড়ে উড়ে এলো, লেপিডপ্টেরা ইনসেক্ট উড়ে উড়ে এলো, বা ওর লার্ভা এলো, বা যাই হোক এলো। লেপিডপ্টেরা ইনসেক্ট এসে হয়তো পাতা খেতে গিয়ে বা যাই হোক খেতে গিয়ে সে ব্যাকটেরিয়াল স্পোরটাও খেয়ে নিল। ধর এই ইনসেক্ট, খুব বাজে আঁকছি, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। এই ইনসেক্টের মধ্যেই ব্যাকটেরিয়াল স্পোরটা চলে গেল। ব্যাকটেরিয়াল স্পোরটা চলে যাওয়ার পর ইনসেক্টের যে বডির ভেতরটা, অ্যালকালাইন, ইনসেক্টের বডির ভেতরটা হচ্ছে অ্যালকালাইন, মানে কি অ্যালকালি বেশি আছে। অ্যালকালি যেই পাবে তখনই এই ইনঅ্যাক্টিভ টক্সিনটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। ইনঅ্যাক্টিভ টক্সিনটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই অ্যাক্টিভ টক্সিনটা ওর স্কিনের যে সেল, ইনসেক্টের যে স্কিনের সেলস আছে, সেই স্কিনের সেলসের সাথে বাইন্ড করবে। স্কিনের সেলসের সাথে বাইন্ড করে সারফেসটাকে, ওর বডির সারফেসটাকে কি বানিয়ে দেবে? পোর্স বানিয়ে দেবে। বডির সারফেসে অনেক পোর্স বানিয়ে দেবে। পোর্স বানিয়ে দিয়ে বডির পুরো ইনসেক্টের বডিটা পুরো ফুলে যাবে, সোয়েল করে যাবে, আর লাইসিস হয়ে যাবে। ওর ভেতরটা গাট মানে কি? ওর বডির ভেতরটা গাটটা লাইসিস হয়ে যাবে, মানে কি ফেটে যাবে। ফেটে গেলে ইনসেক্টটা মরে যাবে। তাহলে বুঝতে পেরেছিস ইনসেক্টটার জন্য কি করে এই প্রোটিনটা ক্ষতিকারক। এই প্রোটিনটা যখন ফর্ম করে, প্রোটিনটা ফর্ম কে করে? প্রোটিনটা ফর্ম করে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। ব্যাকটেরিয়ার মধ্যেই থাকে, ব্যাকটেরিয়াল স্পোরের মধ্যেই থাকে, ক্রিস্টালাইন অবস্থায়, ক্রিস্টালাইজ করে যায়। অ্যাকচুয়ালি এটা ক্রিস্টালাইজ করে যায় বলে এই CRY নামটা, ওই জন্য ক্রাই প্রোটিন দেওয়া হয়েছে। CRY ওই জন্য বলা হয়, কারণ এটা ক্রিস্টালাইজ করে স্পোর্সের মধ্যেই থাকে। ব্যাকটেরিয়াল স্পোর্সের মধ্যে থাকা সত্ত্বেও ব্যাকটেরিয়াকে এফেক্ট করে না, বিকজ এটা ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে বা প্রোটক্সিন ফর্ম বলে। যখন একটা ইনসেক্ট এসে সেটাকে খেয়ে নেয়, ইনসেক্টের বডির ভেতর অ্যালকালাইন মিডিয়াম পেয়ে সেই প্রোটক্সিনটা অ্যাক্টিভ হয়ে গিয়ে টক্সিন হয়ে যায়। সেই টক্সিনটা ওর এপিথেলিয়াল সেলসের সাথে বাইন্ড করে বডিটাকে পোরাস করে দেয়, বা বডির মধ্যে পোর্স ফর্ম করে দেয়। পোর্স ফর্ম করে দেওয়ার পর বডিটা সোয়েল করে যায়, বডিটা ফেটে যায়। ঠিক আছে, গাটটাকে পুরো ফাটিয়ে দেয়। আই হোপ ইটস ক্লিয়ার। তো এই জিনটা যে এত ধামাল মাচাচ্ছে, এই জিনটাকে আমি যদি টোব্যাকো গাছের মধ্যে পাঠিয়ে দিই, তাহলে টোব্যাকো গাছকে যখন এই ইনসেক্টগুলো খেতে আসবে, বুঝতে পারছিস কী হবে? জিনটা তো সেই ক্রাই প্রোটিন বানাবে, যেহেতু আমি জিনটা দিয়ে দিয়েছি গাছের মধ্যে, তো ক্রাই প্রোটিন বানাবে ওরা। ঠিক আছে, আর যখন এরা এসে খেতে যাবে, প্রোটিনটার পেটের মধ্যে চলে যাবে, পেটের মধ্যে গিয়ে ইনসেক্টটাকে নষ্ট করে দেবে। ঠিক আছে, প্রোটিনটা কে বানাচ্ছে? ক্রাইজিন। আর ক্রাইজিন কার মধ্যে আছে? ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, BT। ওই জন্য যেই প্লান্টের মধ্যে ঢোকানো হচ্ছে, আমি টোব্যাকো বলছি বারবার না, সরি, কটনের কথা হচ্ছে। তো যেহেতু কটন গাছের মধ্যে এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের জিন ঢোকানো হচ্ছে, BT, ওই জন্য কী বলা হয়? এই ট্রান্সজেনিক প্লান্টটাকে কী বলা হয়? BT কটন। ট্রান্সজেনিক প্লান্টটাকে BT কটন বলা হয়। ঠিক আছে, তাহলে বইটা থেকে দেখে নে। BT cotton is a transgenic variety of cotton engineered by introducing a gene from Bacillus thuringiensis that produces an insecticidal protein toxic to larvae of insects of orders Lepidoptera, Coleoptera and Diptera.
Some strains of soil bacterium, Bacillus thuringiensis, produce endotoxin proteins that kill certain insects. These proteins form crystalline deposits in bacterial spores and are called crystalline proteins or cryproteins, and genes responsible for their synthesis as crygenes. As the gene for toxic cryprotein is obtained from soil bacteria B. thuringiensis, this gene is also named as Bt gene, B from Bacillus and T from thuringiensis, and protein as Bt protein. The cryprotein is not toxic to the bacterium because it exists in inactive protoxin form. Inside the insect gut, due to alkaline medium, the inactive protoxin is activated into toxic form that binds to the epithelial cells of midgut and makes their surface porous. This causes swelling and lysis of gut wall, leading to the death of insect. ঠিক আছে, বাদ বাকি নিচের দুটো প্যারাগ্রাফ আছে সেভাবে দরকার নেই, শুধু জিনটার নামটা মনে রেখে দিবি। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি পেজ নাম্বার 626-এ। কি লেখা আছে? জেনেটিক্যালি মডিফাইড বিটি কটন ইজ রেজিস্ট্যান্ট টু বলওয়ার্ম ক্যাটারপিলার। ক্যাটারপিলারও কিন্তু খেতে পারবে না। ক্যাটারপিলার কি করে জানিস তো? ক্যাটারপিলার যখন ক্যাটারপিলার তো পরে গিয়ে বাটারফ্লাই হয়ে যায়, তো বাটারফ্লাই হওয়ার আগে ক্যাটারপিলার প্রচুর খায়, প্রচুর খায়। তো এই বিট কটনের গাছের পাতাগুলোকেও প্রচুর খেয়ে নেয়, কিন্তু এই বিটি কটনটা এমনভাবেই বানানো যে ক্যাটারপিলারটা খেতে পারে না। ঠিক আছে, BT tomato is also protected from attack of caterpillars. BT tobacco is protected from hornworm. Note protein cry is written in Roman first letter. হ্যাঁ, যে ক্রাই জিনটা যখন লিখেছিস ছোট লিখতে হবে, ইটালিক্সে লিখতে হবে, আর যখন ক্রাই প্রোটিনটার নাম লিখছিস CRY বড় করে লিখতে হবে। আচ্ছা, নেক্সট আমরা একটা খুব বড় টপিকে চলে আসছি, পেজ নাম্বার 626-এ। নাম্বার 2, pest resistant tobacco plants by RNA mediated interference। এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। RNAi বলে দেখবি সিলেবাসে বলা আছে। RNAiটা স্টেপ বাই স্টেপ মুখস্থ করতে হবে। ওয়ান মোর থিং, এখানে স্টেপ বাই স্টেপ ঠিক করে লেখা নেই, আমি এখন লিখে লিখে বোঝাবো। আমি যেভাবে লিখছি খাতা বের করে স্টেপ বাই স্টেপ লিখতে থাক। ঠিক আছে, আই এম ডুইং ইট ফর অল মাই স্টুডেন্টস। অ্যাকচুয়ালি অন্য ক্লাসের স্টুডেন্টের জন্য তাই করছি, তোদেরকেও বলছি যেই জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো লিখে রাখ। সব তো লিখতে বলছি না। যেমন RNAiটা আমি যেরকম লিখে যাব, ভিডিও বুঝতে বুঝতে পজ করতে করতে গোটা জিনিসটা খাতায় নোটসের মতো লিখে নে। ওকে, সো উই আর মুভিং অন টু দ্য নেক্সট টপিক। আচ্ছা, তো RNAiটা কি জিনিস? RNA মিডিয়েটেড ইন্টারফারেন্সের ব্যাপারে লেখা আছে, ঠিক তো? RNA ইন্টারফারেন্স জিনিসটা কি? RNA ইন্টারফারেন্স হচ্ছে একটা প্রসেস, একটা প্রসিডিওর, যেটা হচ্ছে ন্যাচারালি আমাদের বডির মধ্যেও সেটা প্রেজেন্ট থাকে, আর আর্টিফিশিয়ালি সেটা করানোও যায় বডি সেলের মধ্যে। ঠিক আছে, ইট ইজ কাইন্ড অফ, এটাকে বলা হয় সাইলেন্সিং অফ জিনস। সাইলেন্স করা, RNAর মধ্যে ইন্টারফেয়ার করিয়ে সেটাকে সাইলেন্স করে দেওয়া। RNA থেকে কি হয় সেটা কি জানিস? ডিএনএ প্রথমে রেপ্লিকেশন হয়, বারবার ডিএনএর কপিজ হয়, তারপরে ট্রান্সক্রিপশন হয়, RNA হয়। RNAটা ট্রান্সলেশন হয়ে প্রোটিন ফর্ম করে, উইচ ইজ এসেনশিয়াল ফর দ্য বডি। বিভিন্ন টাইপ অফ RNA বিভিন্ন টাইপ অফ প্রোটিন বানায়, উইচ ইজ এসেনশিয়াল ফর দ্য নর্মাল ফাংশনিং অফ আওয়ার বডি। যদি কোনো RNAকে আমি সাইলেন্ট করিয়ে দিই বা যদি ওটাকে আমি ডিলিট করে দিই RNAকে, সেই RNA ট্রান্সলেশন না হয়ে প্রোটিন বানাতে পারবে না। অ্যান্ড দ্যাট আমার সেই প্রোটিন যদি না হয় তাহলে সেই গোটা ফিজিওলজিক্যাল প্রসেসটাই হ্যাম্পার হয়ে যাবে। ঠিক আছে, এটা ইচ্ছে করে করানো, এটা ন্যাচারালি কেন আছে আমাদের বডিতে বা অনেক গাছের বডিতে কেন আছে, অনেক ইউক্যারিওটিক সেলসে কেন আছে? ডিফেন্স করার জন্য, নিজেকে ডিফেন্ড করার জন্য, কোনো ইনসেক্টের আগেনস্টে বল, কোনো পেস্টের আগেনস্টে বল, কোনো ভাইরাসের আগেনস্টে বল বা কোনো ব্যাকটেরিয়ার আগেনস্টে বল, ডিফেন্ড করার জন্য এই জিনিসটা কিন্তু অনেক সেলসের মধ্যে আছেই। ওকে, তো আচ্ছা, RNAi বলে হেডিং দে, RNA ইন্টারফারেন্স বলে হেডিং দে। ফার্স্ট পয়েন্ট ইউ ক্যান রাইট, আমি যেভাবে বোঝাতে যাচ্ছি বুঝতে এগো। কিন্তু প্রথমত হচ্ছে RNAi কি? It is a cellular defense
cellular defense in all eukaryotic cells, present in all RNAi is a cellular defense. RNAi এটা কিন্তু RNAi is a mechanism of cellular defense, phenomenon of cellular defense বলতে পারিস, present in all eukaryotic cells. আমার বেসিক টার্গেটটা কি? কার মধ্যে আমি ইন্টারফারেন্স করব, কাকে কি করব, আমার টার্গেটটা কোথায়? আমার টার্গেট হচ্ছে এমআরএনএ। এমআরএনএটাই কিন্তু ট্রান্সলেশন, আচ্ছা আরএনএ কিন্তু 3 ধরনের হয়, এটা পড়বি যখন জেনেটিক্স পড়াবো, ওই পোর্শনে আছে যে 3 ধরনের আরএনএ হয়, টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ। এমআরএনএটাই কিন্তু ট্রান্সলেশন হয়ে প্রোটিন হয়। আমি যদি এমআরএনএকে নষ্ট করে দিই, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার আরএনএকে আমি যদি নষ্ট করে দিই বা ডিলিট করে দিই বা আমি ইন্টারফেয়ার করে সাইলেন্ট করিয়ে দিই, সেটা ট্রান্সলেশন হবে না। ট্রান্সলেশন না হয় সেই প্রোটিনটা হবে না, ঠিক আছে? তো আমি কাকে সাইলেন্স করবো? এই যে আরএনএ ইন্টারফারেন্স বারবার বলছি, কাকে করব? আমার টার্গেটটা কি? টার্গেট হচ্ছে এমআরএনএ। এমআরএনএ বা ব্র্যাকেটে লিখে নিতে পারিস মেসেঞ্জার আরএনএ, which translates to form proteins. এটা যদি ট্রান্সলেশন না হয় তাহলে প্রোটিনস ফর্ম হবে না। আর এমআরএনএ কি আমি ড্যামেজ করতে চাইছি? আচ্ছা, কার এমআরএনএকে ড্যামেজ করতে চাইছি? নেমাটোড, যে আমাকে ইনসেক্ট বা নেমাটোড বা যে আমাকে ক্ষতি করতে আসছে, আমি তার এমআরএনএকে ড্যামেজ করে দিতে চাইছি। তার এমআরএনএ আমি যদি ড্যামেজ করে দিই তাহলে সেই প্রোটিনটা প্রডিউস করতে পারবে না, তাহলে সে আমার বডিতে এমনি নিজেই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো টার্গেট ইস এমআরএনএ, আরএনএ ব্রেক্স ডাউন, আর দ্য টার্গেট মানে হ্যাঁ ইস এমআরএনএ, সো দ্যাট উইচ ট্রান্সলেটস, টার্গেট যদি এটা হয় so that mRNA is broken down and no protein is produced. আমার টার্গেটটা এমআরএনএ কেন? এমআরএনএ টার্গেট করে যদি নষ্ট করে দিই কোনো প্রোটিন প্রডিউস হবে না। এবার একটা কথা, এই যে আরএনএ, ডিএনএ এগুলো সব নিউক্লিক অ্যাসিড, তো ডিএনএ কিন্তু আমাদের বডিতে ডাবল স্ট্যান্ডার্ড, কিন্তু আরএনএ কিন্তু জেনারেলি কি হয়? আরএনএ কিন্তু নর্মালি সিঙ্গল স্ট্যান্ডার্ড। আরএনএ নর্মালি সিঙ্গল স্ট্যান্ডার্ড মলিকিউল। ডিএনএ যেমন নর্মালি ডাবল স্ট্যান্ডার্ড, দুটো স্ট্যান্ড আছে, এরকম হেলিক্স, জানিস তো? কিন্তু আরএনএ নর্মালি কি? আরএনএ হচ্ছে সিঙ্গল স্ট্যান্ডার্ড মলিকিউল, ঠিক আছে? এবার ইফ বাই এনি চান্স ডাবল স্ট্যান্ডার্ড ডিএসআরএনএ, ডিএস মানে ব্র্যাকেটে লিখে নিতে পারিস পরে যদি না মনে পড়ে, ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ যদি ফর্ম হয়ে যায় এটা কিন্তু ক্ষতিকারক হবে। ইফ বাই এনি চান্স ডিএসআরএনএ ইজ ফর্মড, it can act as a possible target site for RNAi, which will lead to the কি বুঝলি? যে আমার বডিতে, যে কোনো আমাদের ইউক্যারিওটিক বডিতে আরএনএ কিন্তু নর্মালি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হিসাবেই থাকে, কিন্তু বাই চান্স কোনোভাবে, সেটা ন্যাচারালি হতে পারে, আর্টিফিশিয়ালি হতে পারে, এরপর আমি আসবো। এই যে বাই এনি চান্স ডিএসআরএনএ ফর্ম, বাই চান্স মানে কীভাবে ডিএসআরএনএ ফর্ম হবে সেটা আমি এর পরের পয়েন্টে আসবো। যদি ডিএসআরএনএ ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্ম হয়ে যায়, ডিএসআরএনএকে টার্গেট করবে আরএনএআই, ডিএসআরএনএকে টার্গেট করবে। ডিএসআরএনএকে যদি টার্গেট করে ইভেনচুয়ালি এমআরএনএকে ব্রেকডাউন করে দিতে পারবে, মানে ডিএসআরএনএ দিয়েই এমআরএনএকে নষ্ট করবে। তাই আগে ডিএসআরএনএকে টার্গেট করতে হবে। যদি ডিএসআরএনএ ফর্ম না হয় তাহলে আরএনএআই তো একেই টার্গেট করতে পারবে না, একে টার্গেট না করতে পারলে এমআরএনএকে এমনিও ব্রেকডাউন করতে পারবে না। সো তোর বেসিক্যালি তোকে আগে কি করতে হবে? এমআরএনএকে ব্রেক করার জন্য আগে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ ফর্ম করতে হবে, ঠিক আছে?
আচ্ছা, এইখানটা একটা জিনিস কর, ইফ বাই এনি চান্স ডিএসআরএন ইজ ফর্মড, এই যে পোর্শনটা, এই পোর্শনটা ব্র্যাকেট করে রাখ তোদের বোঝার জন্য, দিস ইজ ফর আন্ডারস্ট্যান্ডিং, এটা লিখে রাখ। বাট পরীক্ষার খাতা যখন আরএনএআই এর ব্যাপারে লিখবি তখন এটা ব্র্যাকেট করে রাখ, এটা কিন্তু লিখবি না খাতায়, এটা ফর আন্ডারস্ট্যান্ডিং। লেখার সময় কি লিখবি, ইফ বাই এনি চান্স ডিএসআরএনএ ইজ ফর্মড, it will lead to a sequence specific degradation of homologous gene transcripts or এমআরএনএ। মানে কি, যদি ডিএসআরএনএ ফর্ম হয়ে যায়, ডিএসআরএনএর সিকোয়েন্স হিসাবে এমআরএনএর ঘাড়ের ওপর বসবে, আর যেখানে বসবে সেখানেই এমআরএনএকে কেটে দেবে। হোমোলোগাস জিন ট্রান্সক্রিপ্ট মানে ও সিকোয়েন্স হিসাবে, ওর জিন হিসাবে, হোমোলোগাস মানে জিন যেখানে মেলে, ওর সিকোয়েন্স ডিএসআরএনএ নিজের সিকোয়েন্স হিসাবে বসবে এক জায়গায়, যেখানে ও কমপ্লিমেন্টারি বেস পাবে, মানে এর কমপ্লিমেন্টারি টি, এগুলো জানিস তো, যেখানেও কমপ্লিমেন্টারি বেস পাবে সেখানেও বসবে, এমআরএনএর ওপর বসবে, সেই এমআরএনএকে ভেঙে দেবে। এই পোর্শনটাই, এটা একটু ফ্যান্সি ভাষায় লেখা, এটা পরীক্ষার খাতায় লিখবি, এটা বোঝার জন্য থাক, ঠিক আছে? নাম্বার 3 গেল। কিন্তু আমার প্রশ্নটা কি ছিল, এই যে বাই চান্স ডিআরএনএ ফর্ম, বাই চান্স মানে বললেই তো হলো না, ডিএসআরএনএ ফর্মটা হয় কি করে। নেক্সট পয়েন্ট হচ্ছে সেটা নিয়ে। তাহলে the source of this complementary dsRNA, the source of this complementary dsRNA কোথা থেকে আসবে? একটা হতে পারে ইনফেকশন হলো, কোনো ইনসেক্ট এসে আমাকে ইনফেক্ট করলো, ঠিক আছে, বা কোনো ভাইরাস, স্পেশালি কোনো ভাইরাস আনে। একটা আরএনএ মলিকিউল থাকে, তো আমি কি বলছি যে নর্মালি আরএনএর একটা স্ট্র্যান্ড থাকে, সেটাকে ডাবল স্ট্র্যান্ড বানাবার জন্য তো আর একটা স্ট্র্যান্ড লাগবে, সেই স্ট্র্যান্ডটা কে আনবে? ভাইরাস আনতে পারে, বিকজ ভাইরাসের, আমাদের বডিতে যেরকম নর্মালি ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল, অনেক বেশিরভাগ ভাইরাসের বডিতে আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। তাই যখনই রাইবো ভাইরাস রকমের কোনো ভাইরাস আসবে যাদের বডিতে আরএনএ জেনেটিক মেটেরিয়াল, তারা আনতে পারবে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ। তাহলে যদি কোনো ভাইরাস ইনফেকশন করে, কেমন ভাইরাস? হ্যাভিং আরএনএ জিনোম, মানে হ্যাভিং, যাদের নিউক্লিক অ্যাসিড, যাদের জেনেটিক মেটেরিয়াল আরএনএ, আমাদের যেমন ডিএনএ, সেটা একটা ক্ষেত্রে ডিএসআরএনএ হয়ে যেতে পারে। বা আর একটা ক্ষেত্রে হতে পারে ট্রান্সপোজন্স আনে। ট্রান্সপোজন্সটা ডিটেলে এখন জানা দরকার নেই, ট্রান্সপোজন্স হচ্ছে জাম্পিং জিনস, ঠিক আছে, ট্রান্সপোজন্স আনতে পারে বাই জাম্পিং জিনস অর ট্রান্সপোজন্স। এটা এক ধরনের জিন যেটা কিছুটা জিনোম ছাড়া ছাড়া পাওয়া যায়, যদি গোটা জিনোম দেখিস সিকোয়েন্সে কোথাও কোথাও পাওয়া যায়। কেন ট্রান্সপোজন্স ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ আনতে পারবে? বিকজ এরা রেপ্লিকেট করে কিভাবে? আরএনএ ইউজ করে রেপ্লিকেট করে। রেপ্লিকেট মানে কি? কপি বাড়ায়। তো রেপ্লিকেট করতে করতে ওরা আর একটা ডাবল স্ট্যান্ড আমাকে দিয়ে দিতে পারে। এই হচ্ছে আরএনএআই। আরএনএআই মোটামুটি এইটুকু, যে ডিএসআরএনএ ফর্ম করবে, ডিএসআরএনএ টার্গেট করে আরএনএআই ডিএসআরএনএ দিয়ে এমআরএনএর ওপর বসবে। আচ্ছা, ডিএসআরএনএ দিয়ে এমআরএনএর ওপর বসবে কী করে সেটা আমি ডিটেলসে পরে আসছি। আমি বলছি না ডিএসআরএনএকে আগে টার্গেট করবে, তারপর ডিএসআরএনএটা এমআরএনএর ওপর বসে এমআরএনএকে কেটে দেবে, কিন্তু সেটা কি করে নেক্সট আসছি কিভাবে। এটা যে আমি বোঝাবো, এটা ফাইনালি বইতে যেই নেমাটোডটা দিয়েছে সেই নেমাটোড দিয়েই বোঝাবো, এই এক্সাম্পলটা দিয়েই বোঝাবো। এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে টোব্যাকো গাছকে একটা নেমাটোড এফেক্ট করতো। নেমাটোড হচ্ছে এক ধরনের প্যারাসাইট, অ্যানিমাল কিংডমে পড়েছিলি ক্লাস 9-এ। নেমাটোড এক ধরনের
প্যারাসাইট, ঠিক আছে। তো সেই প্যারাসাইটটা উইথ রেফারেন্স টু নেমাটোড প্যারাসাইট, কিন্তু প্যারাসাইটটার নামটা খুব ইম্পর্টেন্ট, প্যারাসাইটটার নামটা ভেরি ইম্পর্টেন্ট। এই প্যারাসাইটটা কাকে এফেক্ট করে? টোব্যাকো গাছকে, ঠিক আছে, টোব্যাকো গাছকে এফেক্ট করে। তাহলে প্রথমে লেখ দ্য নেমাটোড প্যারাসাইট। নেমাটোড প্যারাসাইটটার নাম কি? খুব ইম্পর্টেন্ট, মেলয়েডিজিনি ইনকগনিটা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দ্য নেমাটোড প্যারাসাইট মেলয়েডিজিনি ইনকগনিটা কাকে এফেক্ট করে? টোব্যাকো প্লান্টকে। কোথায় এফেক্ট করে? টোব্যাকো প্লান্টের রুটকে, টোব্যাকো প্লান্টের রুটকে এফেক্ট করে, ঠিক আছে। তো দ্য নেমাটোড প্যারাসাইট মেলয়েডিজিনি ইনকগনিটা ইনফেক্টস দ্য রুট অফ টোব্যাকো প্লান্ট, ঠিক আছে। টোব্যাকো প্লান্ট তো নিজেকে ডিফেন্ড করতে চাইবে, টোব্যাকো প্লান্ট নিজেকে ডিফেন্ড করতে চাইবে। তো টোব্যাকো প্লান্ট নিডস রেজিস্ট্যান্স, টোব্যাকো প্লান্ট নিডস রেজিস্ট্যান্স আগেনস্ট দিস নেমাটোড। তো লাগবেই ডিফেন্ড, যে কোনো আগে তো ডিফেন্ড, যে কোনো মানে লিভিং অর্গানিজম আগে ডিফেন্ড করতে চাইবে। তার জন্য ডিফেন্ড করার জন্য কি চেষ্টা করবে করতে? ডিফেন্ড করার জন্য, ফর ডিফেন্স কি করতে চেষ্টা করবে? ও মানে ও চেষ্টা করে, মানে ও তো নিজে আর চেষ্টা করেনি, এটা আমরা করেছি, আমরা ওকে দিয়ে করিয়েছি। আমরা টোব্যাকো প্লান্টে আমরা একটা জিন ঢুকিয়েছি যাতে ওই নেমাটোডকে ডিফেন্ড করতে পারে। উই হ্যাভ ডান ইট, ঠিক আছে। তো আমরা কি করেছি? হোয়াট হ্যাভ উই ডান? উই হ্যাভ ইন্ট্রোডিউসড সাম জিনস, সার্টেন নেমাটোড স্পেসিফিক জিন আমরা ঢুকিয়েছি টোব্যাকো গাছে। সার্টেন নেমাটোড স্পেসিফিক জিনস are introduced into the tobacco plant. আচ্ছা, কিভাবে ইন্ট্রোডিউস করব? কোনো ভেক্টর চাই কি? জিন নিয়ে যাওয়ার জন্য তো কোনো ভেক্টর চাই। তো এখানে কি ভেক্টর ইউজ করা হয়েছে? সেই টিআই প্লাজমিড, মনে আছে? অ্যাগ্রোব্যাকটেরিয়ামের টিআই প্লাজমিড ইউজ করা হয়েছে। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিআই প্লাজমিড, মনে আছে? টিডিএনএ হচ্ছে হার্মফুল পার্টটা, টিডিএনএকে কেটে বার করে দিয়ে টিডিএনএর কাছে আমার যে ইউজফুল জিনটা, মানে এখানে কোন জিন লাগানো হয়েছে? জিন অফ ইন্টারেস্ট কি আমার? ওই নেমাটোড স্পেসিফিক জিন। নেমাটোডের গায়ে নিশ্চয়ই কোনো বদমাস যে প্যারাসাইটটা আছে তার নিশ্চয়ই কোনো জিন আছে। সেই জিনটা আমি নেমাটোড থেকে খুলে নিয়ে অ্যাগ্রোব্যাকটেরিয়ামের প্লাজমিডে লাগিয়ে সেই প্লাজমিডটা আমি পাঠিয়েছি কোথায়? আমার টোব্যাকো গাছে, ঠিক আছে।